কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই, সেলাই করে ছেড়ে দেওয়ার এত বেশি আবেগ ছিল যে হাদিকে খেয়াল করেন, হাদি যাদের হয়ে আসছিল একটা সময় তাদেরও বিপক্ষে বলা শুরু করেছিল। এই কারণে যে সে সাদাকে আর সাদা হিসেবে দেখতে পায় নাই, কালোকে কালো হিসেবে দেখতে পায় নাই, এবং এটাই হাদির কাল হয়েছিল এটা বলা শুরু করাতে আরো বেশি। উল্টোটা হয়েছে, সে সাদাকে সাদা কালোকে কালো বলছিল, নিজের পক্ষে বলছিল না। যা সাদা সেটা সাদা, যা কালো সেটা কালো, সে সেটা বলছিল। বাট সে যেটা দেখে সাদা মনে করে সে শুরু করেছিল, তার পুরনো বিশ্বাস থেকে সে সরে আসছে, ওখানে সে আর সাদাকে খুঁজে পায় নাই। এই জিনিসটা আমার ছেলেটাকে দেখে মনে হয়েছে। তার চলে যাওয়ার, তার গুলি খাওয়ার 2 দিন আগেও আমি লাস্ট বাংলা ভিশনে তার সাথে টকশো করেছি, এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছিল। আমি লাস্ট যে দেখেছিলাম তখন প্রথম দিকে যেমন সে তর্ক করত কারণে অকারণে, শেষের দিকে তর্ক করত কারণে অকারণে না। তো এই অকারণটা আমার ভালো লেগেছিল। আমি তাকে বলছিলাম যে আমি ভোট যে কয়টাই পাই সমস্যা নাই, আমাকে যেই দেখ, আমার চিনে কয়জন আমাকে করবে, যে আমি যতটুকু পাবো অতটুকুই লাভ। এই যে লাভ না লস জানি না, সে আর আমাদের মধ্যে আপনার ওই কথার মতো যে চলে যাওয়া মানে প্রস্থান নয়। সে আমাদের মধ্যে তার কথাগুলো থেকে যাবে, কিন্তু সে আর সত্যি সত্যি প্রস্থান ওটা আর আসবে না। তার কথাগুলো হয়তো প্রস্থান নয়, এবং তার ভালো মন্দ সব কথাগুলো কিন্তু রিলে হচ্ছে। এই রিলে হওয়াটা আজকে যেভাবে নিচ্ছে মানুষ, আজ থেকে 1 মাস পরে ওইভাবে নিবে কিনা আমি জানি না, 1 বছর পরে ওইভাবে নিবে কিনা আমি জানি না। এবং হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই, সেলাই করে ছেড়ে দেওয়ার পরে কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। হ্যাঁ, অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনি যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন। আমি কিন্তু ছোট করে বলছি না, সাধারণ মানুষের সমর্থন সে পাচ্ছিল, আমি বলি পাচ্ছিল, টাকা দিচ্ছিল, পাশে দাঁড়াচ্ছিল। আমাকে একটু বলার সুযোগ দেন। তার দলটাকে আমি বলছি, এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো, সমস্ত দেশ থেকে, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে, যে প্রশ্নবোধক চিহ্নটা হাদিকে গুলি করতে বাধ্য হয়েছে, যে প্রশ্নবোধক চিহ্নটা হাদিকে গুলি করার পরেও, আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ডাক্তার হিসেবে, যে জায়গায় গুলি লেগেছিল সেই জায়গা থেকে ফেরত আসা যায় কিনা আমি জানি না। তো সেইখানে এই যে লম্বা টানা হেঁচড়াটা করা, সরকার কাউকে অ্যারেস্ট করা না করা, সরকার খুনিকে পালিয়ে যেতে সাহায্য করা, মানে সরকারের ছত্রছায়া। আমি শুধু সরকার বলবো না, বাংলাদেশের সরকার, আমি বলি বাংলাদেশের সরকার চাইলে হেন কিছু নাই করতে পারে না। সরকার মানে যে চিফ অ্যাডভাইজার তা না, সরকার মানে সরকারের হ্যান্ডস। সেখানে সংস্থা হতে পারে, সেখানে অন্য কেউ হতে পারে। হ্যাঁ, আমি বিদেশ থেকে যখন আমাকে শুনতে হয় তার শত্রুদের গতিবিধি, তার খুনির গতিবিধি, তখন আমি অবাক হয়ে থাকি। এই কথাগুলো, ওই গতিবিধি কিন্তু দেশ থেকে বিদেশ গিয়েছে, তারপরে তারা রিলে করেছে। তাহলে এই দেশ থেকে কেন হচ্ছে না? কোথায় যেন একটা চাপা গুঞ্জন, কোথায় যেন একটা না বলা কথাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কি একই সংস্কৃতি থেকে যাচ্ছি না? আপনিও কাউকে দোষী করছেন, কিন্তু আসলে তো হওয়া দরকার বিচার, সত্যিকারের তদন্ত। আমি তো দোষী করব, কারণ আমার তো বিচার করা সম্ভব না। আমি তো সাবেক এমপি, ধরেন, ঠিক আছে, আমি একটা দল করি, বাট আমি তো সাধারণ একজন মানুষ। আমি তো কোনো সংস্থার লোক না, আমি তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক না, আমি তো সরকারের কোনো পার্ট না এই মুহূর্তে। তো আমি তো চাইবই যে বিচার। আমি তো কাউকে না কাউকে দোষারোপ করব, যাদের দায়িত্বে থাকার কথা ছিল, যারা দায়িত্বে অবহেলা করেছে অথবা তারা খুঁজে পাচ্ছে না, তাহলে ব্যর্থতার দায়টা তাদের নিতে হবে। ব্যর্থতার দায়টাও তারা নিতে পারছে না, তাহলে তারা আমাদের সামনে এটা খোলাসা কেন করছে না? আপনি কি একটু বলবেন যে এই যে সে কিন্তু বিভিন্ন জায়গাতে এক ধরনের আশঙ্কা প্রকাশ করতো তার নিজের নিরাপত্তা নিয়ে, কিন্তু বারবারই সে বলতো যে বিচারটা যেন হয়, তারপর সে বলতো তার কথাগুলি যেন থাকে, তারপর সে বলতো আদর্শটা যেন টিকে থাকে, ভালোর জন্য যে সংগ্রাম সেটা যেন চলতে থাকে। এবং বিভিন্ন জায়গাতে সে এটাও বলেছে, তার সাহসের সাথেই বলেছে যে সে আসলে এক ধরনের পরোয়া করে না যে পরিণতি কি হবে, কিন্তু সে ভালোর পক্ষে থাকবে। এরকম অনেক ছোট 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 ক্লিপ এখন ইন্টারনেটে আমরা দেখতে পাচ্ছি, যেগুলি সে তখন বলেছিল। আপনি একটু বলবেন যে তার
এই প্রস্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের অস্বচ্ছতা, এক ধরনের ধোঁয়াশা এখনো ঘিরে আছে। কোথায় চলে গেল হত্যাকারী, কারা এই ঘটনাটি ঘটালো, কেন, কি উদ্দেশ্যে এটি ঘটলো, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনার চাইতে বরং বিভিন্ন পক্ষ আরেক পক্ষকে দোষী করছে এবং তারা একে অন্যকে দোষারোপ করে ব্যাপারটিকে কি জটিল করছে, নাকি এটাই স্বাভাবিক? ধন্যবাদ আপনাকে, উপস্থিত সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আসলে একজন রাজনীতিতে আসা নতুন মানুষ না হয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার উত্তরটা দিতে চাই। হাদি ভাই যেই আসনে নির্বাচন করছিলেন, যেই জায়গাটায় দাঁড়িয়ে উনি ইলেকশন ক্যাম্পেইন করতেন, আমার বর্তমান বাসস্থানের একদম ঠিক সামনেই। নিত্যদিন দেখতাম উনার ফ্যান বেস যারা ছিলেন তারা আপার ক্লাস ছিলেন না। তারা আপার ক্লাস তো এসে ইমোশনটা এক্সপ্রেস করে না, তাদের হয়তো ওই আবেগটা এক্সপ্রেস করলে ক্লাসটা নিচে নেমে যায়। কিন্তু তার সবচেয়ে বেশি সমর্থক ছিলেন যারা একদম লোয়ার মিডল ক্লাস, যারা লোয়ার ক্লাস এবং মিডল ক্লাস। এই যে উনি সব মানুষের হয়ে উঠছিলেন দল মত নির্বিশেষে, এটাই হয়তো ওনার জীবনের কাজ হয়ে গিয়েছে। উনি যেই ভাষায় কথা বলতেন সেই ভাষাটা সবার হয়তো মনে হতে পারে যে অনেক সুশীল ব্যক্তিদের হয়তো খারাপ শোনা যেতে পারে, কিন্তু উনি আসলে সাধারণের ভাষায় কথা বলতেন। যাদেরকে প্রশ্নবিদ্ধ করতেন, ধরেন আমি একটা রাজনৈতিক দলে জয়েন করেছি, উনি তো আমাদেরও প্রশ্ন করেছেন না, তাতে কি আমাদের সম্পর্কে ভাটা পড়েছে? ভাটা পড়ে নাই। কারণ উনি চাইতেন যে আমরাও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাকে একসেপ্ট করে আমরাও গুছিয়ে উঠি, দেশটার হালটা সৎভাবে ধরি এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলি। তো এখানে একজন আরেকজনকে যে দোষারোপের যে রাজনীতি, এই নোংরামিতে আমি পড়তে চাই না। আমি আসলে এই ভাষাটা আমি ব্যবহার করতে চাই না। আমি জানি যে একজন হাদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তার যে সংগঠন সেইটা কোনো নিবন্ধিত রাজনৈতিক দল ছিলেন না। উনি চেষ্টাও করেন নাই ইনকিলাব মঞ্চকে নিবন্ধন, উনি চেষ্টাও করেন নাই নিবন্ধন করানোর। উনার দলটা বরং উনার যে সংগঠনটা ছিল সেটা একটা সামাজিক সংগঠন ছিল এবং উনার যুদ্ধটা ছিল সমাজের সমস্ত দুর্নীতি, অপতৎপরতা এবং গণতন্ত্র বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। উনি স্পষ্টবাদী ছিলেন, উনি নজরুলের ভক্ত ছিলেন। আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে উনি যেই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলতেন ওখানে বেশ, আমার বাড়ির সামনে একটা বস্তিও আছে। উনি চলে যাওয়ার সময় যে হাহাকার আমি অসহায় গরিব মানুষগুলোর মধ্যে দেখেছি। উনি তো অনেক বড় লোক ছিলেন না, দু হাতে মানুষগুলোকে টাকা বিলিয়ে বেড়াতেন না, কিন্তু উনি মানুষের ভালোবাসাটা পেয়েছিলেন। কিন্তু দুঃখ লাগে যখন শুনি যে উনার জানা যায় হয়তো বাইরে থেকে লোক আসলো, কারা আসলো, ঢাকার আসলো কিনা বাইরে আসলো। বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ যারা উনার জানা যায় অংশগ্রহণ করেছে, যে 10 লক্ষ 12 লক্ষ, তারা একজন ওসমান হাদির জন্য এসেছিল। তারা কোনো রাজনৈতিক দলের জন্য আসে নাই, কোনো কারো সমর্থনে আসে নাই, কোনো হয়তো হাদিকে যে তারা শেষ একবার দেখতে পারবে না সেটাও জানতো, কিন্তু শেষবারের জন্য তাদের ভাইয়ের দোয়া করতে এসেছে, তার জানাজাতে অংশ নিতে এসেছে। এবং মুসলিম হিসেবে যে কোনো মুসলিম যে কারো